আপনারা দুইজনই বলেছেন যে আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসবে না। আমি কি খুব স্ট্রংলি এটা আমি আওয়ামী লীগ বলি নাই, আবারও ক্লিয়ার করি, আমি বলেছি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না। আচ্ছা আওয়ামী লীগ ফিরবে না আমি বলি নাই, কিন্তু আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ হয়তো অন্য কারো মাধ্যমে ইন্ডিয়ার প্ল্যান থাকবে। ওকে শেখ হাসিনা ইজ এ স্পেন্ড ফোর্স। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আপনি শেখ হাসিনারটা বলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ আসবে না একটা কারণ। মাহমুদ ভাই দেখেন, আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা ধর্ম। আপনি গত 15 বছরে যদি দেখেন মুসলমানদের সাথে, আমি মানে মুসলমানই বলি, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আমি এটাকে একটা ধর্ম হিসাবে দেখি আর অন্য সব মুসলমান হিসাবেই দেখছি। গত 15 বছরে যতগুলো ওয়াজ মাহফিল, মসজিদের ভেতরে খুতবা দেয়াকে কেন্দ্র করে, কিংবা একটা এলাকায় কোনো ইসলামী একটা কোনো মিটিং, কোনো একটা কিছু করা, মিলাদ মাহফিল, কিংবা জামায়াত ইসলামের কোনো মসজিদের ভেতরে একটা কোনো একটা কর্মী সভা বা কোরআন নিয়ে আলোচনা করা, তাবলিগের কোনো কাজ, এসব নিয়ে যতগুলো দ্বন্দ্ব আওয়ামী লীগের সাথে হয়েছে, প্রকাশ্যে 20-50টা ক্যামেরার সামনে একটা ওয়াজ মাহফিলের ভেতরে গিয়ে আওয়ামী লীগের লোকজন অকথ্য ভাষায় গালাগালি করে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। এটা তারা ধর্ম হিসেবে পালন করে। আপনি আল্লাহ রাসূলকে নিয়ে কথা বললে তারা কষ্ট পায় না। আপনি শেখ মুজিবকে নিয়ে একটা কথা বলেন। এই যে কনক ভাইয়ের সাথে আমি জ্যাকসন হাইটে ছিলাম, আমার সাথে এখানে আওয়ামী লীগের যে দ্বন্দ্ব, দেখেন আমার মা তখন অসুস্থ, তার 3 দিন পরে আমার মা মারা গিয়েছে। আমার মা অসুস্থ, আমার মাকে তুলে গালি দিয়েছে। আমি মানে পাশে দিয়ে আসি, আমার মাকে তুলে একটা গালি দিয়ে, আমি নর্মালি খুব কম রিয়েক্ট করি। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে আমার খুব উত্তেজনা দেখেছেন, আমি অনেক জায়গায় উত্তেজিত। এগুলো কতগুলোর পরে গিয়ে যে উত্তেজনাটা প্রকাশ পায় সেটা আপনারা জানেন না। আমি এই জ্যাকসন হাইটে কম নাজেহাল হই নাই। তারা আমার মাকে তুলে গালি দিয়েছে, আমি কিন্তু তাদের মাকে তুলে গালি দেই নাই। আমি যখন ঘুরে তাকিয়েছি, তাকানোর পরে কেউ আমার দিকে তাকায় না, মনে ভাব ধরেছে যে আমাকে গালিটা দেয়নি। আমি তখন শেখ মুজিবকে তুলে গালি দিয়েছে। শেখ মুজিবকে তুলে গালি দেওয়ার সাথে সাথে যারা আমার মাকে তুলে গালি দিয়ে সব এসে ধরেছে আমাকে। তখন বুঝলাম যে আসলে কে গালিটা দিয়েছে। দেখেন, এটা হচ্ছে তাদের চরিত্র। এখন সব শেষ যদি আপনি একটা ঘটনা দেখেন, শেখ হাসিনার সাথে অনেকে এটা কাউন্ট করেছে 187 বার একজন আপা বলে ডেকেছে। মানে আপারে কিভাবে তেল মাখতে হয় সেটা কিন্তু এখনো তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। এবং বরগুনাতে যে ব্যক্তি এই ফোনে কথা বলছিল, কি উত্তেজনা তার ভেতরে, এই মানুষগুলো তো আছে। আর ইসলামের বিরুদ্ধে যাদের এত বিদ্বেষ, এত যাদের ঘৃণা, তারা কোন দলে যাবে আপনি বলেন? তারা নিশ্চয়ই বিএনপিতে যাবে না কখনো। বিএনপি যতই বলুক যে তারা ইসলামী দল না, খালেদা জিয়া তো কোনোদিন ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না, তারেক রহমান ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না, সো তারা তারেক রহমানের দলেও কখনো ফিরে যাবে না। সো তাদের মাস্ট একটা দল থাকতেই হবে। সেই দলটা আওয়ামী লীগ নামে হোক, বা হিন্দু লীগ নামে হোক, আনসার লীগ নামে হোক, চকিদার দফাদার লীগ, যেই লীগ নামে হোক, কোনো না কোনো একটা লীগ নামে তারা কিন্তু ফিরে আসবে। যে কারণে আমি মনে করি আওয়ামী লীগের যে একটা বিশাল সংখ্যা, এই সংখ্যাটাও কিন্তু কম না। আপনারা প্রথম আলো সহ যাদের কথা বলছেন, তারা কিন্তু একটা জেনারেশন তৈরি করেছে, যেই জেনারেশনটা ইসলামের কথা শুনলেই তাদের মনে হয় যে এটা মনে হয় বিশাল আকারে খুব খারাপ কোনো একটা কিছু। আমরা এই ভিডিওতে দেখেছি যে ওয়াজের ভেতরে গিয়ে যখন হামলাগুলো করা হচ্ছে, সেই হামলাগুলোর ভেতরে বারবার বলা হচ্ছে যে কোরআনের ভেতরে আবার রাজনীতি করতে আসছিস কেন? আরে ভাই, কোরআনটাই তো রাজনীতি। কোরআনের ভেতরে বলা হয়েছে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে একজন রাষ্ট্রপ্রধান রিয়েক্ট করবে, তার সেই দেশের মানুষজনকে কিভাবে টেক কেয়ার করতে হবে, তার কতটুকু অধিকার থাকবে, রাষ্ট্রপ্রধানের কতটুকু অধিকার থাকবে। কোরআন পুরোটাই একটা রাজনীতি। আমি কোরআনকে বাদ রেখে যদি রাজনীতি করতে যাই, তাহলে সেটা কি হবে? সো তাদের সমস্যাটা হচ্ছে ওই জায়গাটা। এখন এই জেনারেশন যাদের কোরআনের কথা শুনলেই রাগ ওঠে, ঘৃণা লাগে, তারা তাহলে কই যাবে? তাদের তো একটা দলে যাইতে হবে। সো সেই দলটা আওয়ামী লীগই হবে। তাদের সবচেয়ে ভালো চয়েস আমি মনে করি আওয়ামী লীগ। এবং ভারতের কথাও যদি বলেন, তাদেরও আমি মনে করি শেখ হাসিনার চাইতে বা আওয়ামী লীগের চাইতে ভালো চয়েস আর কোনো কিছু নাই। আপনি দেখবেন যে সুশীল টুশীল সব কিন্তু একটা জায়গায় গিয়ে সবাই আওয়ামী লীগের মতো করেই কথা বলে। আর এখনকার যে কথাটা আমরা আজকে যে আলোচনা, সেটা যদি বলে শেষ করি, সেটা হচ্ছে যে কারোর নাম আমিও ধরে বলতে চাই না। এখানে যে কয়জন আলোচনা করেছেন, কেউ কিন্তু কারোর নাম ধরে কারোর বিরুদ্ধে, আমরা আগে যেভাবে পিনাকি দাও যেভাবে সরাসরি ওনার বিখ্যাত বিখ্যাত সব ডায়লগ আছে, কাঁঠাল রানী, জয় বাংলা টয় বাংলা চাচা আছে, তারপরে একটা গান আছে, সেই গানটা নাই বললাম আজকে। তো এখন এই যে আমাদের সরাসরি কিন্তু আমরা আক্রমণ করেছি, আমি নিজে খুব স্ল্যাংও ইউজ করেছি অনেক সময় এদের বিরুদ্ধে। আজকে কিন্তু আমরা সেইটা করছি না। কারণ কি? কারণ ওনাদের প্রতি আমাদের সেই ক্ষোভটা নাই। আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে, ইয়েস, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো
মানে একটা খারাপ সিদ্ধান্তে গিয়েছে, বা একটা আমি বলবো যে ভুল পথে তারা পরিচালিত হয়েছে, যেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসতে হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, মানুষ মারা গিয়েছে। আমি চাই একটা রাস্তায় তারা তুলে নিয়ে দিয়ে যাক যে এই রাজনৈতিক দলগুলো এইভাবে চলবে। কিন্তু আমার মনে হয় এত বড় একটা গণহত্যার পরে যেভাবে দেশটা শুরু হওয়ার দরকার ছিল, কারণ আমি কয়েকটা পয়েন্ট যদি কনক ভাই বলি। ১ নাম্বার, পরের দিনই যেটা দরকার ছিল, আমি বিশ্বাস করতে পারি না, কালকে আমাকে একজন একটা ভয়েস মেল পাঠিয়েছে একজনের মাধ্যমে। সেই ব্যক্তিকে বলেছে আমাকে যেন সেটা পাঠায়। সিলেটে একজন আহত ছাত্র, তার হসপিটালে চিকিৎসার অভাবে তাকে বের করে দিয়েছে, তার চিকিৎসার টাকা নাই। এই পর্যন্ত যতজন মানুষ মারা গিয়েছে তাদের পরিবারকে আমি মনে করি একটা রাষ্ট্রের কাছে ২০০ কোটি ৫০০ কোটি টাকা বাজেট কোনো ব্যাপার না। এই পরিবারগুলোকে কি আপনার মানে লামসাম না যে ২ লাখ ৫ লাখ, এটা না, এটা কিছু না, এটা দিয়ে তার ২ মাসও বাসার বাজারের খরচ হবে না। অন্তত কম পক্ষে কোটি টাকা তাদেরকে একটা দিতে হবে, যে এই টাকাটা তাদের পরিবারকে দেয়া হলো। বিডিআর বিদ্রোহ, কথিত যে বিডিআর বিদ্রোহের কথা বলে বিডিআর এর এই যে সদস্যদেরকে রাখা হয়েছে, পরের দিন তাদেরকে আপনার চ্যানেলেও দেখছি যে অনেক মানুষ কথা বলছে যে বিডিআর বিদ্রোহটা আসলে এটা বিডিআররা করে না, এটা ভারতের একটা ছিল, আওয়ামী লীগের একটা নাটক ছিল। তাইলে এখন পর্যন্ত বিডিআর এর সেই সৈনিকরা কেন জেল থেকে বের হইতে পারে নাই? তাদেরকে তো তার পরের দিন বের করতে হবে, সেটা করা হয় নাই। ঠিক ৪ তারিখে ৫ তারিখের আগেও ৩-৪ দিন আগেও আপনি যখন কিনা এই ১৯ জুলাই যখন কিনা গণহত্যাটা করা হলো, তারপরে প্রথম কিন্তু শেখ হাসিনা আপনার একটা তৈরি করতে চেয়েছিল, প্লট তৈরি করতে চেয়েছিল, এবং সেটাতে নেতৃত্ব দিয়েছে ব্যবসায়ীরা। তাদের সাথে একটা মিটিং হলো। সেই মিটিং এর ভেতরে ব্যবসায়ীরা যেভাবে নগ্নভাবে শেখ হাসিনাকে সমর্থন করেছে, যে তারা এই সরকারের সব পর্যায়ে গিয়ে তারা সরকারের পাশে থাকতে চায়, সেই ব্যবসায়ীদেরকে আমি মনে করি সব কয়টাকে ধরে জেলখানায় ঢুকানো দরকার ছিল। যদি তাদের বিরুদ্ধে সেটা নাও হয়, তাদের কাছ থেকে টাকা নিয়ে যে এক একটা কোম্পানিকে ধরে দিতে হবে যে তুমি ১০ কোটি টাকা দিবা, তুমি ১০ কোটি টাকা দিবা, প্রতিটা পরিবারকে তাদের টাকা। কারণ তাদের এই শেখ হাসিনার মানে পিছনে তারা থাকবে, এটা বলার কারণেই শেখ হাসিনা সাহস পেয়েছে আবার ফের ৩ তারিখ ৪ তারিখ ২ তারিখে এই গণহত্যাগুলো চালানো। অতএব তাদেরকে করতে হবে। এখন মনে করেন যে এগুলো যদি নাকি না করে কেউ যদি মনে করে যে, গণমাধ্যমের কথাও বলি, গণমাধ্যমের ভেতরে ধরেন মাহমুদুর রহমান, ওনার তো পরীক্ষা দেওয়ার দরকার নেই, ওনার কারো কাছে মানে বলার দরকার নাই যে মাহমুদুর রহমান কে। মাহমুদুর রহমানের পরীক্ষা মাহমুদুর রহমান ২০১১ সাল ১২ সালে দিয়ে এসছে। ওনাকে দেখে আমরা ভারত বিরোধিতা শিখেছি। গণমাধ্যম যে এইভাবে এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে যে বাংলাদেশে ইসলাম বিদ্বেষ এবং ইসলামকে ধ্বংস করার যে পায়তারা শুরু করেছিল, জামাত ইসলামকে শাস্তি দেওয়ার কথা বলে, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মাহমুদুর রহমান। সো মাহমুদুর রহমানের পরীক্ষা নেওয়ার দরকার নাই, কনক সারোয়ারের পরীক্ষা নেওয়ার দরকার নেই, মুশফিক ফজল আনসারের পরীক্ষা নেওয়ার দরকার নেই। তারা গিয়ে নেতৃত্ব দিবে। এখন তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কি করতে হবে সেটা সরকার করবে। তাদেরকে কেন বলতে হবে যে আমরা দেশে যাইতে চাই? পিনাকিদার ব্যাপারে ওনার ছোট্ট একটা কাজ, আমি ওনার সাথে কথা বলে যতটুকু বুঝেছি, সরকারকে এটা করতে হবে। উনি কি চায় ওনাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে যে পিনাকি আপনার দেশে আসতে সমস্যা কোথায়? আমি আমার কথা আগেই বলে রাখি যে আমার সমস্যা না থাকলে আমি এখন দেশে যাব না, আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে যেই কারণে আমি যেতে চাচ্ছি না। কিন্তু ওনাদেরকে নিতে হবে, নেয়ার জন্য কি করা দরকার সেটা সরকার করবে। সেটা না করে যদি কেউ মনে করে আমরা কোনো একজনের ঘাড়ে তারপরে পা দিয়ে ১০ বছর থাকতে চাই, ১৫ বছর থাকতে চাই, শোনেন, এই গত কয়েকদিন আগে মানুষ দেখিয়ে দিয়ে গিয়েছে যে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর যদি কেউ থাকতে চায়, ভালো কাজ করলে ডক্টর মোহাম্মদ ইউনূসই দল গঠন করুক, নির্বাচন করুক, করে ক্ষমতায় আসুক, কোনো সমস্যা নেই। কিন্তু এমনিতেই কেউ জোর করে থাকতে চাইলে শেখ হাসিনার কি হয়েছে? কারো দাড়ি ছিল, দাড়ি কেটেছে, কারো দাড়ি নাই, দাড়ি রাখতে হয়েছে, মানিকের মতো লোককে টুপি মাথায় দিতে হয়েছে। অনেক কিছু আমরা দেখছি। হাজার হাজার শত শত কোটি টাকা ইনকাম করে লাভ হয়নি। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে। এরপরে আবারও যদি কেউ এরকম করে, সময় হয়তো বা কম বেশি হইতে পারে, তাদেরকে যাইতে হবে। আর আমি একজন এবং আপনি যদি বলছেন যে ডক্টর ইউনূসকে যদি দল করতে হয়, তিনি ক্ষমতার বাইরে যে দল করে তারপর নির্বাচন করে আসবেন। তিনি ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করে, আমার মনে হয় না আমি সেটা আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পরিকল্পনা কনক ভাই নাই। আমি যতটুকু ওনার ব্যাপারে জানি, ওনার এই পরিকল্পনা, ওনাকে হয়তো এটাই যে এখন প্রথম আলো, ডেইলি স্টারের বুদ্ধিজীবীরা সব মিলে একটা যাইতে পারে। তো আমার সব শেষ কথা হচ্ছে যে
গণমাধ্যমকে ঠিক করতে হবে। এই আপনারা এতক্ষণ ধরে যে আলোচনাগুলি করলেন না, এই আলোচনাগুলোর মূল পয়েন্ট হচ্ছে যে গণমাধ্যম ঠিক নাই। সো গণমাধ্যম ঠিক হইতে হলে পিনাকিদা অনেক লম্বা সময় দিয়েছেন যে মতিউর রহমানকে আপনার ১ বছর সময়, মতিউর রহমানরে ১ ঘন্টা সময় দিলে মতিউর রহমান পরের দিন অফিসে আসতে পারবে না। সো মতিউর রহমানরে বলবো যে সোজা হয়ে যান, মাহফুজা নাম। এর আগে 111 এ আপনি আর্মির আপনার ৫ এঁটেছেন, চাটার পরে যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছে তখন তিনি আবার কলাম লিখে মাপ চেয়েছেন যে আমার আসলে ওই সময় ওইটা করা ভুল ছিল। এখন শেখ হাসিনার সময় আবার মাপ চেয়ে এখন আবার নতুন করে তিনি যেটা শুরু করেছেন সেটার কিন্তু মাপ চাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। কারণ এখন বিপ্লবী সরকার তো, এবং এই দেশের মানুষ কিন্তু এখন বিপ্লবের মধ্যে আছে। ছাত্ররা যে কোনো সময় ডেইলি স্টারের ভেতরে ঢুকে যাইতে পারে, অন্যান্য রাজনৈতিক দলও ঢুকে যাইতে পারে। কে কখন কোন দিক দিয়ে ঢুকবে তখন কিন্তু আবার ওই একজন কয়েকদিন আগে ৩২ নাম্বারের আগে প্যান্ট ট্যান্ট খুলে যেভাবে হাঁটিয়েছে সেভাবে হাঁটাইলেও আমাদের কিছু করার থাকবে না। কারণ ইলিয়াস, ওই যে যদি মানে এটা একটু বলে দেওয়া দরকার ছেলেদেরকে, যদি সন্ধ্যাবেলা মশাল মিছিল টিছিল করে ওখানে যায়, মশালগুলো যেন একটু সেফ গার্ড করে রাখে, যেন ওইটা আগুন টাগুন লেগে না যায়, এটা একটু বলে দেওয়া দরকার। বাচ্চা একটা মানুষ তো, ছেলে পেলে মানুষ। আপনি যেটা বলতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পেরেছি, সেটা আমার মনে হয় ছাত্ররাও বুঝতে পেরেছে। অতএব তাদেরকে একটু সাবধান হইতে হবে। আর যদি সাবধান না হয় সেটা করার জন্য যা করা দরকার সেটা করতে হবে। আমি মনে করি এই গত ১৫ বছরে শেখ হাসিনা আজকের অবস্থানে আসার পেছনে যদি একটা ইনস্টিটিউশনকে দায়ী করা হয় সেটা হচ্ছে গণমাধ্যম। সো গণমাধ্যম ডাজ ম্যাটার। আমাদেরকে এটা খুব তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে। মাহমুদুর রহমান ভাই, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যতটুকু জানি দেশে যাচ্ছেন, প্লিজ দেশে যান দ্রুত। কনক ভাইকেও আমি বলতেছি যে ভাই আপনিও যান, আর মিনার ভাই ইনশাল্লাহ যাবে আশা করি। পিনাকিদার সমস্যাটাও আশা করি আপনারা এখনকার যারা আছে তারা সমস্যার সমাধান না করলে আপনারা গিয়ে ওনারা এটা দেখবেন এবং পিনাকিদাকে দ্রুত দেশে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন। তবে ইলিয়াস, এই মুহূর্তে দেশে যাওয়াটা আমার জন্য একটু মুশকিল। তবে পিনাকিদা, তুমি, আমি একসাথেই দেখি প্ল্যান করব, সবার সমস্যার সমাধান হয়ে যাক, ইয়ে করবো। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।